প্রিয় বন্ধুগণ, আমাদেরই প্রতিবেশী একটা দেশ নেপাল। সেই নেপালের ভারতবর্ষ থেকে যাত্রা করবার সময় সাধারণত কলকাতা থেকেও যাত্রা করা যায়, অথবা দিল্লি থেকে, উত্তরপ্রদেশ এবং বিহার থেকে সহজেই নেপাল দেশে পৌঁছানো যায়। সেই নেপাল দেশ আমাদের ভারতবর্ষের একটা প্রতিবেশী দেশ, যেখানে যাবার জন্য কোনো রকম ভিসা, পাসপোর্টের প্রয়োজন হয় না। কেবলমাত্র আধার কার্ড বা ভোটার কার্ডের মাধ্যমেই আমরা সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারি। এই মুহূর্তে নেপালের যে টাকা এবং ভারতবর্ষের যে টাকা, তার পার্থক্য, আমাদের ভারতীয় টাকা 100 টাকা দিলে ওরা 160 টাকা, তার বিনিময়ে নেপালি টাকা তারা দিয়ে দেয়। তাই নেপাল ভ্রমণটা আমাদের কাছে একটা সুবিধাজনক বা লাভজনক। তাই দিল্লি থেকে আমরা ট্রেন, বাস বা প্রাইভেট কারের মাধ্যমে আমরা প্রথমেই বিহারে অবস্থিত পোখরান অথবা কলকাতা থেকে বিহারের সেই পোখরানে ট্রেন বা বাসে আমরা পৌঁছে খুব সহজেই নেপাল বর্ডার পর্যন্ত পৌঁছে যেতে পারি। বর্ডার থেকেই মুখ্য যাত্রা শুরু হয়। এই যাত্রা নেপালের কাঠমান্ডুতে গিয়ে শেষ হয়। তাই ভারতবর্ষ থেকে বহু পর্যটক নেপাল বেড়াতে যান। নেপাল বর্ডারেই সমস্ত রকম সুবিধা, বিশেষ করে ওখানে পৌঁছানোর জন্য বাস, তারপর অন্যান্য যানবাহনের মাধ্যমে খুব সহজেই নেপালে পৌঁছে যাওয়া যায়। কিছু নিয়মের মাধ্যমেই আমরা সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারি। নেপালের যাবার সময় হিমালয়ের কোল ঘেঁষেই যে হাইওয়ে বা পাকা রাস্তা দিয়ে যাবার পথে অত্যন্ত দুর্গম এবং খাড়া পাহাড়ি রাস্তায় দিয়েই ওখানে যেতে হয়, এবং আশেপাশের অতুলনীয় যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাও চোখে ধরা পড়ে। এই মুহূর্তে নেপালের পথে যাত্রার সময় যে সমস্ত দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে, তারই দু একটা ঝলক এখানে দেখানোর চেষ্টা করা হবে। বিশেষ করে পোর্ট ব্লেয়ার থেকে ট্রাভেলিং এজেন্সির কয়েকজন মিলে এই নেপাল যাত্রা সম্পন্ন করেছে, এবং তাদের অভিজ্ঞতা, তাদের যাত্রাপথ কীভাবে সম্পন্ন হয়েছিল, তারই একটা নিদর্শন এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া পৌরাণিকভাবেও এই নেপালের গুরুত্ব অপরিসীম, কারণ এখানেই রামায়ণে বর্ণিত
সেই জনক রাজার দেশ ছিল নেপালে, এবং এখানে মহাভারতে বর্ণিত সেই বিরাট রাজার দেশও নাকি ছিল এই নেপালেই, এবং ভগবান বুদ্ধের জন্মস্থানও ছিল এই নেপালেই, নেপালের কপিলাবস্তুতে। তাই পৌরাণিক দিক থেকেও নেপালের গুরুত্ব অপরিসীমভাবে রয়েছে। বহু পর্যটক এবং বৌদ্ধ ধর্মাবলম্বী, যারা বৌদ্ধ ধর্মের অবলম্বন করেছেন বা গ্রহণ করেছেন, তারাও বহুজন এখনও নেপালের সেই গৌতম বুদ্ধের জন্মস্থান কপিলাবস্তুতে ভ্রমণ করবার উদ্দেশ্যে যাত্রা করে থাকেন, এবং রামায়ণে বর্ণিত সেই জনক রাজার দেশ ভ্রমণ করে বহু মানুষ তাদের জীবনকে সার্থক করে তোলেন। ভগবান রামচন্দ্র এবং সীতার স্বয়ম্বর এই জনক রাজার দেশ এখানেই সম্পন্ন হয়েছিল বলে জানা যায়। গৌতম বুদ্ধ ভারতবর্ষের সেই বোধগয়ায় এসে বুদ্ধত্ব লাভ করেছিলেন, কিন্তু এই ভগবান বুদ্ধের জন্মস্থান ছিল সেই নেপালের কপিলাবস্তুতে। তাই নেপাল দেশটা পৌরাণিক দিক থেকেও একটা মস্ত বড় স্থান দখল করে আছে। যাত্রাপথ দুর্গম হলেও প্রতিনিয়ত লক্ষ লক্ষ পর্যটক সেই নেপাল দেশে ভ্রমণ করবার উদ্দেশ্যে যাত্রা করে থাকেন, এবং সেখানকার অতুলনীয় সৌন্দর্যকে কাছ থেকে দেখার চেষ্টা করেন, এবং ভগবান বুদ্ধের সেই দেশ, জনক রাজার সেই দেশ, মহাভারতে বর্ণিত বিরাট রাজার সেই দেশ তারা ঘুরে আসেন এবং তাদের জীবনকে যেন সার্থক মনে করেন। নেপালের পোখরান থেকে নেপালের পথে যখন যাত্রা করা হয়েছিল, ঠিক তখন এইরকম উঁচু নিচু পথ এবং দুর্গম পথ, যার নিচে দিয়ে প্রচণ্ড বেগে নদী বয়ে যাচ্ছে, এই ব্রিজের উপর দিয়েই হাজার হাজার গাড়ি সামনের দিকে এগিয়ে যায়। একটু লক্ষ্য করলেই দেখা যায় এই রাস্তা কীরকম ভয়ঙ্কর হয়ে আছে। এই রাস্তার উপর দিয়েই গাড়িগুলো ছুটে চলে। ঠিক তার পাশেই হিমালয় থেকে বরফ গলা জল ঝরে ঝরে পড়ছে। সেই অপরূপ দৃশ্য এখান থেকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই জল বহু উপর থেকে নিচে ঝরে ঝরে পড়ছে। ট্রাভেলিং এজেন্সির ওই ছেলেটা একটু আগেই দেখতে পেলাম আমরা, যে কিনা তার টিম নিয়ে নেপালের দিকে যাত্রা করছে এই দুর্গম পথ পাড়ি দিয়ে, এবং এখানে খানিকক্ষণ বিশ্রাম নেবার পরে তারা আবার নেপালের পথে যাত্রা করবে। প্রচণ্ড বেগে এই ঝর্ণাটা বয়ে যাচ্ছে। ঝর্ণার আশেপাশে লোকজন
গিয়ে ছবি তোলার চেষ্টা করছে। সুন্দর করে ঘাট বাঁধানো, সেখানেও বহু পর্যটক এখানকার সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করে চলেছে। পাশে সিঁড়ি বাঁধানো রয়েছে, উঁচুতে উঠেও এই ঝর্ণাটা দেখার জন্য এবং কাছ থেকে এর সৌন্দর্যকে অবলোকন করবার জন্য। বিশাল বরফের চাই গলে যে জল বেরিয়ে আছে, সেই জলের ধারা এখানে বয়ে যাচ্ছে। অনেকেই এই যে উপরে ওঠার চেষ্টা করছে এবং উপর থেকে এই ঝর্ণার সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করছে। সুন্দর দৃশ্য এবং আশেপাশে হিমালয়ের কোল গেছে যে পাহাড়গুলো অত্যন্ত সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। দুর্গম থেকে দুর্গম পথ পাড়ি দিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভারতবর্ষ থেকে নেপালের দিকে যাত্রা করে এবং নেপাল থেকেও একইভাবে ভারতবর্ষের দিকে যাত্রা করে থাকে। নেপালের পথে যাত্রার সময় এখান থেকে দেখা যাচ্ছে বহু উপর থেকে সেই হিমালয়ের কোল ঘেঁষে একটা জলের ধারা নিচের দিকে বয়ে গেছে। প্রচণ্ড বেগে এই জলের ধারা মাটিতে এসে যখন পড়ছে, তারই একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে। চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং এই বনের মধ্যে নাম না জানা হাজার হাজার ফুল, হাজার হাজার ফল, সব কিছুই নজরে পড়ে এবং সেই সঙ্গে লক্ষ লক্ষ কীটপতঙ্গ এবং পাখির ঝাঁকও মাঝে মধ্যেই উড়ে যেতে দেখা যায়, যারা মনে হয় যেন এই পর্যটকদের অভিবাদন জানিয়ে নেপাল পর্যন্ত পৌঁছে দিচ্ছে। নেপালে আগের মুহূর্তেই এই যে পাহাড়, সতেজ পাহাড় এখানে দেখা যায়, প্রতিনিয়ত জলীয় বাষ্প মেঘের সঙ্গে মিশে গিয়ে সেটা প্রতিনিয়তই এখানে প্রবল বর্ষণের ধারা নেমে আসে। তারপর আবার এই বাষ্প আকাশের দিকে উড়ে যায়। যাওয়ার সময় এমন সুন্দর সুন্দর দৃশ্য অতুলনীয় সৌন্দর্যে ভরপুর করে তোলে। তাই পর্যটকরা যাবার সময় মাঝে মধ্যেই তাদের যানবাহন থামিয়ে এমন অপরূপ সৌন্দর্যকে উপভোগ করে যায় এবং অনেকেই এই সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করবারও চেষ্টা করে। পাহাড়ের কোল গেছে সমতল ভূমি, যেখানে দেখা যাচ্ছে কিছু ঘরবাড়ি। প্রচণ্ড শীত এবং ঠান্ডার মধ্যে এখানেই লোকজন বসবাস করে। তারা তাদের মতো করে এখানে জীবনযাত্রা অতিবাহিত করে চলেছে। কেউ কেউ গবাদি পশুও পালন করে থাকে এখানে এবং সুন্দর আবহাওয়ায় ওখানকে বিভিন্ন রকম ফল ফলাদি শাকসবজিও তারা উৎপন্ন করে থাকে এই বনের মধ্যে। তাই একটা স্বর্গীয় পরিবেশের মধ্যে তাদের জীবনযাত্রা যেন খুব সুন্দরভাবে অতিবাহিত হয়ে যায়। তারাও এখান থেকে নেপালের দিকে যাত্রা করে অথবা দেশ ভ্রমণের উদ্দেশ্যে ভারতবর্ষের দিক
ভারতবর্ষেও তারা ঘুরে যায় এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এসে তারাও সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করে নিয়ে যায়। পথের পাশে পর্যটকদের জন্যই এরকম উঁচু বিল্ডিং তৈরি করে রাখা হয়েছে। নিচ থেকে উপরে গিয়ে বহু দূরের যে দৃশ্য, মেঘ এবং নিচের বন জঙ্গল একসাথে মিশে গেছে, যত উপরে যায় ততই আকাশে মেঘ যেন কাছে বা হাতে ধরা যায় এমনই একটা জায়গা এটা। উঁচুতে উঠলে পরেই আকাশের মেঘ চারিদিকেই আশেপাশে ঘুরে বেড়ায়। তেমন দৃশ্য দেখার জন্য এখানে ব্যবস্থা করে রেখেছে, যেখানে দাঁড়িয়ে এরকম অপরূপ সৌন্দর্যকে উপভোগ করে যায়। এই সৌন্দর্যকেই যেন তারা হাত বাড়িয়ে ধরবার চেষ্টা করে। সেই হিমালয়ের স্বর্গপথের যাত্রা, যা কিনা মহাভারতেও উল্লেখ আছে। পঞ্চপাণ্ডব এমনই কোনো পথ দিয়ে স্বর্গ আরোহণে যাত্রা করেছিলেন। ঠিক তেমনি স্বর্গীয় পরিবেশের এমন একটা অতুলনীয় পথ বেয়েই ধীরে ধীরে পর্যটকরা পৌঁছে যায় এক সময় নেপালের কাঠমান্ডুতে। সেখানে মুখ্য আকর্ষণ হলো পশুপতিনাথ মন্দির এবং আরও অনেক কিছু দর্শনীয় স্থান সেখানে পড়ে আছে, যা দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটক প্রতিদিন সেখানে পৌঁছে যাচ্ছে। পশুপতিনাথের সেই অতুলনীয় মন্দির, যেখানে পৌঁছে হাজার হাজার মানুষ প্রতিদিন সেখানে গিয়ে ভগবানের উদ্দেশ্যে পূজা নিবেদন করে আসে এবং ভগবানের আশীর্বাদ গ্রহণ করে আসে। এমন অতুলনীয় দৃশ্য, তার মধ্য থেকে ঘন্টার পর ঘন্টা যে যাত্রা, সে যাত্রা যেন অনেক সহজ এবং সুলভ হয়ে যায় এমন অতুলনীয় দৃশ্যর মধ্য দিয়ে। নেপাল পৌঁছানোর আগের মুহূর্তে চোখে পড়ে ছবির মতো সাজানো একটা গ্রাম, যার চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝে সমতল ভূমি, পাশ থেকে নদী বয়ে গেছে এবং মেঘ যেন এখানে পাহাড়ের সাথে মিশে গেছে। আকাশের মেঘ এখানে গ্রামের মধ্যে দিয়ে চলাফেরা করছে, এমনই দৃশ্য এখানে চোখের সামনে ভেসে ওঠে। হিমালয়ের এই স্থানে তাপমাত্রা কম থাকার জন্য প্রচণ্ড শীত, কিন্তু ওখানকার লোকজনের কাছে এর কোনো অসুবিধা অনুভব তারা করেন না। কারণ কি, তারা এখানেই দীর্ঘদিন ধরে বসবাস করে চলেছে। প্রজন্মের পর প্রজন্ম তারা এখানেই বসবাস করে থাকেন, যার জন্য এখানেই তারা দীর্ঘ সময় ধরে বসবাস করে চলেছে এবং তাদের অতুলনীয় জীবনযাত্রা এখানে প্রবাহিত হয়ে চলেছে ঠিক নদীর ধারার মতো। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। লাইক, শেয়ার এবং ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে, সমস্ত দর্শক মণ্ডলীকে
আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।